নমস্কার। দূরে কাছের যে যেখানে আছেন আপনাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করলাম আরও একটি অনুষ্ঠান, যা আমরা চিনি বা যে নামে পরিচিত, ভালো থাকার অনুষ্ঠান, কিন্তু নাম তার সুস্থ থাকুন। আমরা অনেকেই, বিশেষ করে এই 40 বছর বয়সের পর হঠাৎ করে আবিষ্কার করি যে এই সমস্যাটা অনেক দিন ধরেই ছিল। ভাবছেন তো কী সমস্যা? বলবো, হৃদয়ের কথা বলবো। আমি বলবো না। আজ সেই কথা বলবার জন্য স্টুডিওয়ে উপস্থিত হয়েছেন ডাক্তার গোপালচন্দ্র ঘোষ, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ। আপনারা অনেকেই তার নামটির সঙ্গে পরিচিত। আজকে তাকে আমরা পেয়েছি আকাশবাণী মুর্শিদাবাদের স্টুডিওতে। নমস্কার ডাক্তারবাবু আপনাকে। নমস্কার ম্যাডাম। আর আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের নিয়মিত শ্রবণ সঙ্গী আমি দেবী সরকার মুখোপাধ্যায়। তাহলে হৃদয়ের কথা বলবার জন্য ব্যাকুল আমরা। ডাক্তারবাবু, প্রথমেই বলি যে হৃদয় নামক যন্ত্রটি নিয়েই আমাদের জন্ম হয়, তার দিকে আমাদের কখনো ফিরে তাকানোর প্রয়োজন মনে করি না, যতক্ষণ না আমরা আক্রান্ত হচ্ছি। যখন দেখছি যে না, এবার তো যেতেই হবে। অনেকের আবার সেটুকু ভাবনারও অবকাশ থাকে না। একটি ঘটনার পর দেখেন যে না, তার এই হৃদয় নামক যন্ত্রটি অনেক দিন ধরেই সমস্যা নিয়ে বসে রয়েছে। তো আমরা তো কথায় বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তো আমরা এই হৃদযন্ত্রকে কি করে ভালো রাখতে পারি, এটা দিয়ে শুরু করি। অবশ্যই অবশ্যই ম্যাডাম। আচ্ছা, তো প্রথমেই শুরুর আগে আমি দেবীদিকে ধন্যবাদ জানাই এবং আকাশবাণী মুর্শিদাবাদকে একটু ধন্যবাদ জানাচ্ছি এবং তারপর আমার বক্তব্য রাখার চেষ্টা করছি। তো একটা জিনিস আমি সবাইকে বলতে চাই, শ্রোতাদের, যে আমরা কিন্তু আমাদের ঘুমের টাইম আছে, আমাদের রেস্ট নেওয়ার টাইম আছে, কিন্তু এই হৃদযন্ত্রের কিন্তু কোনো রেস্টের টাইম নেই। কিন্তু আমরা যখন ঘুমোচ্ছি, আমরা যখন বসে আছি, আমরা গান করছি, আমরা টিভি দেখছি, তখনও কিন্তু সারাক্ষণ এ কাজ করে যাচ্ছে। তো এই যন্ত্রটিকে যদি আমরা এর সাথে কোনো এক্সট্রা স্ট্রেসে ফেলি, যেমন আমাদের অনেক সময় সুগার হয়, প্রেশার হয়, কিছু বদ অভ্যেস আমরা অনেক সময় নিয়ে ফেলি, যেমন ধূমপান বা তামাক সেবন, এগুলো আমাদের হার্টকে একটু সমস্যায় ফেলে এবং আমাদের হার্টের রোগের একটা ইম্পর্টেন্ট কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা। আরেকটি বিষয় আমি বলতে চাই যে যেটা হচ্ছে, আমরা আজকাল যেটা দেখছি যে আমরা ছোটদের মধ্যে খেলাধুলার প্রবণতা অনেক কমে যাচ্ছে। তারা বেশিরভাগটাই মোবাইল মুখ হয়ে যাচ্ছে। একটা দিনের একটা সিগনিফিক্যান্ট বড় সময় তারা মোবাইলে বা ভিডিও গেমে আসক্তি দিকে চলে যাচ্ছে। তো সেই ব্যাপারগুলোও কিন্তু আমাদের হার্টের ওপর প্রভাব ফেলে এবং যেগুলো কিন্তু পরবর্তীতে তাদের হৃদরোগ হওয়ার একটি অন্যতম কারণ। মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়তো তখনই হলো না, কিন্তু ভবিষ্যতে বড় সমস্যা নিয়ে আসতে পারে। অবশ্যই সত্যি তো, আপনি এই কথা বলার আগে ভেবেই দেখিনি যে সেই জন্মের দিন থেকে, মানে জন্ম মুহূর্ত থেকে সেই যে লাফডাপ করে লাফাতে শুরু করলেন, আর সে একবারে শেষ হবে যেদিনকে চলে যাব গোরস্থানে বা শ্মশানে, যেখানেই যাই না কেন, তার আগে তাকে বাড়তি স্ট্রেস দেওয়া আমাদের উচিত নয়, তাই তো? তাহলে আমরা ভালো রাখার জন্য আপনার কথা থেকে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে দৈহিক পরিশ্রম করতে হবে এবং একটা রুটিন মেনে চলতে হবে। দীর্ঘক্ষণ মোবাইল নিয়ে বসে থাকা আমার অসুস্থতার বড় কারণ হতে পারে। আর কি আমরা একটা নিয়মিত চেক আপ একটা বয়সের পর থেকে করা উচিত? অবশ্যই। আচ্ছা। তো চেক আপটাও খুব জরুরি। যেমন আপনি একটা পয়েন্ট আমাকে বললেন যে হঠাৎ করে একদিন আমরা এসে দেখি যে হার্টের রোগ হয়ে গেছে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, হঠাৎ করে জিনিসগুলো খুব কমই হয়। বেশিরভাগটাই আমাদের আগে থেকে ডিটারমাইন, মানে আমরা কি করেছি তার ফল আসে। তো হার্টের রোগ বলতে আমরা যে বড় রোগগুলো বুঝি, তার মধ্যে একটি হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ, বা যেটাকে আমরা বলি হার্টে ব্লক হয়ে গেছে। তো এই রোগটা কিন্তু একদিন দুদিনের মধ্যে তৈরি হয় না। এই রোগটার মানে একটা ক্রিটিক্যাল জায়গায় পৌঁছোতে কিন্তু অনেক দিন, বছর 10, বছর 15 টাইম লাগে। তো একটা পেশেন্ট ধরুন আমার কাছে আসছে 45 বছর বয়সে একটা হার্ট অ্যাটাক নিয়ে,
তো তার কিন্তু রোগের সূচনা হয়ে গেছে তার যখন 20-25 বছর বয়স থেকে। কোনো লক্ষণ কি মানে বুঝেও না বোঝার ভান করেছেন, এমনটা হয় কি? বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয় না, লক্ষণগুলো বেশিরভাগ ক্ষেত্রেই খুব মৃদু থাকে, তো সবসময় বোঝা যায় না। তো এর জন্যই স্ক্রিনিংটা দরকার, যে একটা সার্টেন এজের পর যে কোন আমরা কোন বয়সে করা উচিত আমাদের? মোটামুটি ধরুন যাদের ক্ষেত্রে ফ্যামিলিতে হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রে 35 অ্যান্ড অ্যাবাভ, যাদের ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফ্যামিলিতে হার্টের রোগ নেই তাদের ক্ষেত্রে হয়তো 40-এর উপরে হলে তাদের একটা স্ক্রিনিং বলি আমরা, যে হার্টের সমস্যা আছে কিনা দেখাটা জরুরি। তো সেটা কি খুব খরচ সাপেক্ষ এই ধরনের পরীক্ষা নিরীক্ষা? না, এটা একদমই খরচ সাপেক্ষ নয়। এটা কিছু বেসিক টেস্টের মাধ্যমে ধরা যেতে পারে, যে যেমন হার্টের রোগের কিছু রিস্ক ফ্যাক্টর, যেমন ডায়াবেটিস আছে কিনা দেখা, কোলেস্ট্রল বেশি আছে কিনা শরীরে রক্তে আছে কিনা বেশি দেখা, বা ব্লাড প্রেশার আছে কিনা। ব্লাড প্রেশার তো আমি কোথাও আশেপাশে একটা প্রাইমারি হেলথ সেন্টারে গিয়েও চেক করে আমি দেখতে পারি। তো বা সুগারের টেস্টটা বা কোলেস্ট্রলের টেস্টটা আমার লোকাল পাশের হসপিটালে বা গভর্নমেন্ট হসপিটালে গিয়ে আমি চেক করাতে পারি, সেগুলো হতে পারে। এর সাথে একটা দুটো জিনিস যেগুলো দরকার, একটা ইসিজি করা দরকার, এবং একটা অনেক সময় আমরা বলি স্ট্রেস টেস্ট, যেটার নাম আমরা কমনলি টিএমটি বলে থাকি। তো এই টেস্টগুলো আমাদের এই হার্টে ব্লক আছে কিনা দেখতে অবশ্যই জরুরি। এটা কোন বয়সে গিয়ে দেখে নেওয়া উচিত? মানে এটা রেগুলার চেক আপ, যেমন ধরুন যিনি ডায়াবেটিস নন আর কি, ডায়াবেটিক নন, তিনি হয়তো বছরে একবার পরীক্ষা করে দেখলেন যে না, তিনি এখনও ডায়াবেটিক মুক্ত। তো সেক্ষেত্রে হার্টের সমস্যা আছে কিনা কতদিন পর পর দেখে নেওয়া উচিত? হার্টের যদি দেখা যায় হার্টের সেরকম ক্রিটিক্যাল কিছু ওনার রিস্ক ফ্যাক্টরও নেই, ধরুন ডায়াবেটিসও নেই, হাইপারটেনশনও নেই, কোলেস্ট্রলও বেশি নেই, তার ক্ষেত্রে আমি আবার ধরুন 3 থেকে 5 বছর পর পর চেক করাটা যথেষ্ট। ইসিজি বললেন, আর বললেন টিএমটি টিএমটি আর ইসিজি, এগুলো 3-4 বছর পর পর করে নেওয়া উচিত। আচ্ছা, এ তো গেল, কিন্তু যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যে না, বাড়িতে হয়তো বাবা বা দাদু বা জেঠু কেউ গেছেন, মানে হার্টের সমস্যাতেই তার মৃত্যু হয়েছে, তো সেক্ষেত্রে তিনি কতদিন পর পর টেস্ট করে তাদের দেখবেন? ক্ষেত্রে কোন বয়সে স্টার্ট করবেন? তাদের ক্ষেত্রে কিন্তু স্ক্রিনিংটা একটু আগে জরুরি। 35 অ্যান্ড অ্যাবাভ হলেই কিন্তু একটা স্ক্রিনিংয়ের মধ্যে আসা জরুরি। বা যদি তাদের ক্ষেত্রে সিমটমস হয়, অনেক সময় এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তারা সিমটোম্যাটিক। তারা কীরকম সিমটম হয়? হার্টের রোগের সিমটমস বলতে খুব কিছু সিমটমস আছে যেগুলো খুব স্পেসিফিক, যেমন চেস্ট পেইন, কেউ বলছে আমি হাঁটতে গেলেই মনে হচ্ছে বুকটা চেপে ধরছে, বা সিঁড়ি দিয়ে উঠতে গেলেই আমার মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি, বুক ধড়ফড় করছে। এগুলো জেনারেলি হার্টের রোগের সিমটমস হতে পারে। তবে একটা জিনিস হচ্ছে, হার্টের রোগের সিমটমস সবসময় কিছু তাড়াহুড়ো করলে বাড়বে, এক্সারসাইজ করলে বাড়বে, এগুলো করলে বাড়বে। মানে তার কি করা উচিতই নয় একেবারে, কোনো মানে দৈহিক পরিশ্রমের কাজ তিনি করবেন না? একদমই নয়, এর ঠিক উল্টোটা। কিন্তু রেগুলার এক্সারসাইজ কিন্তু আমাদের সব ধরনের হার্টের রোগকে আটকাতে সাহায্য করে এবং তাদের লংজিভিটি বাড়ায়। কেউ যদি ডেইলি 30 মিনিট করে হাঁটে তাহলে কিন্তু তার লংজিভিটি আরও 5 বছর বেশি হবে, কেউ যদি সেই এক্সারসাইজটা রেগুলার করতে পারে। তো রেগুলার এক্সারসাইজ যে কোনো ধরনের হার্টের রোগের ক্ষেত্রেই উপকার দেবে। হ্যাঁ, এবার তার ক্রিটিক্যাল কেউ যদি খুব রোগ আছে, সে তাহলে ডাক্তারের সুপারভিশনে কতটা হাঁটা বা চলা করবে সেগুলো ডিটারমাইন করতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ যাদের হয়তো অল্প হার্টের রোগ আছে বা হার্টের রোগ মৃদু আছে, ক্রিটিক্যাল কন্ডিশনে সে নেই, তার ক্ষেত্রে কিন্তু এক্সারসাইজ খুবই জরুরি। আচ্ছা, মানে ভালো থাকার জন্য এক্সারসাইজ করতেই হবে। আচ্ছা, এটা গেল। এবারে বলি, একটা জিনিস কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি যে হার্টের সমস্যা নিয়ে আপনি আরও আমার চেয়ে ভালো বলতে পারবেন, যে হসপিটালাইজড হচ্ছেন যারা, তাদের আর কোনো বয়সের কোনো একটা নির্দিষ্ট বয়সে গিয়ে যে হচ্ছে এমনটা বলতে পারি না, অল্প বয়সীরাও আক্রান্ত হচ্ছে। কেন হচ্ছেন? এর সমস্যাটা অ্যাকচুয়ালি যে শুধুমাত্র রোগের নয়, এটা আমাদের সোশিও ইকোনমিক একটা চেঞ্জ হচ্ছে। আমাদের ধরুন আমরা যদি দেখে থাকি যে শুরু করি এনভায়রনমেন্ট থেকে, আমাদের একটা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমরা সবাই একটা কি করছি, শহুরে লাইফস্টাইলে থাকার চেষ্টা করছি, যার ফলে যে ডেইলি ফিজিক্যাল লেবার সেটা আমাদের কিন্তু কম বয়সীদের মধ্যে অনেক কমে যাচ্ছে।
তৃতীয় আমি একটা বললাম ইলেকট্রনিক মিডিয়া, মোবাইল, এগুলোর আসক্তি একটা খুবই ইম্পর্টেন্ট কারণ এইসব রোগ বেড়ে যাওয়ার। চতুর্থ হচ্ছে খাদ্যাভ্যাস। খাদ্যাভ্যাস এখন আমরা ইয়াং এজে যদি দেখি, তারা বাইরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। বার্গার, চিজ বা ধরুন বিরিয়ানি, এইসবের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে কম বয়সীদের মধ্যে। বিভিন্ন ধরনের বিভিন্ন ঠান্ডা ধরনের পানীয়। ঠান্ডা পানীয়, তো এগুলো তাদের মধ্যে হার্টের রোগের সমস্যা অনেক বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি পরোক্ষে বললেন যে বাড়ির তৈরি খাবার এখনো আমাদের সুস্থ রাখতে পারে? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আর একটা কথা আমার জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আমরা মানে সমস্ত ডাক্তারবাবুরাই এসে আমাদের সতর্ক করেন যে ঝাল মশলা, বেশি তেল মশলাযুক্ত খাবার খাওয়া উচিত নয়। সেটা হার্টের সমস্যা কি বাড়াতে পারে, বা হার্টের সমস্যার সঙ্গে কি তেল মশলার সম্পর্ক রয়েছে? অবশ্যই আছে। অয়েল কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট। অয়েল হয়তো আমাদের মানে তেল আমাদের খাদ্যের জন্য, মানে আমাদের শরীরকে ঠিক রাখার জন্য যেমন জরুরি, কিন্তু মাত্রাতিরিক্ত তেল কিন্তু হার্টের জন্য ভালো নয়। একটা অ্যামাউন্ট দেখা গেছে যে যারা একটা পরিমিত তেল ইউজ করেন খাবারে, সেই 10 থেকে 15 ml পার পারসন, মানে প্রত্যেক লোকের জন্য বাড়ির 10 থেকে 10 ml তেল হচ্ছে যদি বরাদ্দ, এই রকম রুটিনের মধ্যে যদি রান্না রাখা যেতে পারে তাহলে সেটা কিন্তু বেনিফিশিয়াল। কিন্তু সেটা যদি খুব মাত্রাতিরিক্ত ইউজ হয় তাহলে সেটা হার্টের রোগের প্রবণতা অনেক গুণ বাড়িয়ে দেবে। বাসি টাটকা খাবারও এসে যায় এই প্রসঙ্গে। অবশ্যই। একটা আমরা যে রান্নার তেল ইউজ করি, সেই তেলকে যখনই হিট করা হয়, যে গরম টেম্পারেচারে পৌঁছানো হয়, সেই তেলটার মধ্যে কিন্তু এক ধরনের কেমিক্যাল চেঞ্জ হয়ে যায়, আমরা তাদেরকে বলি ট্রান্স ফ্যাট। তো একবার যখন তাকে একটা হিটেড করা হয় অয়েলকে, সে ট্রান্স ফ্যাটে পরিণত হয়ে যায়, সেটা কিন্তু হার্টের জন্য একদমই ভালো নয়, এবং করোনারি আর্টারিজের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ট্রান্স ফ্যাট। আচ্ছা, তার মানে ভাজাভুজি খাবার থেকে দূরে, ভাজাভুজি এগুলো থেকে দূরে। মানে ভাজাভুজি খেতে গেলেই তো আমাদের বাসি তেলে চপটা ভাজছে কিনা, ভাজাটাই স্বাভাবিক, সবাই ফেলে দেন না। তার মানে যারা হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে গেছেন তাদেরকে বলবো যে ভাজাভুজি খাবার বা রাস্তার খাবার থেকে দূরে। ভাজাভুজি বললে এসে যায় চপ, চাউমিন, তার সঙ্গে এগরোল রয়েছে বাচ্চাদের যেগুলো, বা ইয়াং জেনারেশনের যেটা পছন্দ। অবশ্যই এই খাবারগুলো তো আমি তো বলবো যাদের হার্টের রোগ অলরেডি হয়ে গেছে তাদের তো বারণ করতেই হবে। ইনফ্যাক্ট আমরা যদি যাদের হার্টের রোগ হয়নি কিন্তু যারা ভালো থাকতে চান, দীর্ঘদিন ধরে ভালো থাকতে চান, তাদের ক্ষেত্রেও সুস্থ থাকতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই খাবারগুলোকে পরিমিত করে দেওয়া জরুরি। আর একবারের খাবার আর একবার গরম করে খেলে বোধহয় তার মধ্যে ওই যে বললেন আপনি ট্রান্সফ্যাট, হ্যাঁ ট্রান্সফ্যাট, সেটা পরিমাণটা বেড়ে যায় এবং সেটা শরীরের জন্য ভালো নয়। আচ্ছা, হার্টের যেমন আপনি বলছিলেন যে হার্ট ব্লক নিয়ে বলছিলেন, সেটা তো খানিকটা বুঝতে পারলাম। আর এছাড়াও আর কি কি অসুখ হয় হার্টের? অনেকে তো ধরুন সমস্যা নিয়েই জন্মায়, কেউ বলছেন হয়তো তার জন্ম থেকে হার্টে ছোট্ট ফুটো, কেউ বলছেন না তার ভাল্বটা ঠিকঠাক নেই, সেটা বুঝলেন হয়তো অনেক পরে গিয়ে। এছাড়া এই সমস্যাগুলো নিয়ে জন্মালে কি হয়, আর না জন্মে কি কি সমস্যার, মানে কি কি অস্বাস্থ্যকর অবস্থায় সে পড়তে পারে? তো একটা তো আপনি যেটা ম্যাডাম বললেন যে জন্মগত কিছু হার্টের রোগ, ত্রুটি নিয়ে যারা জন্মায়, তো সেইগুলোকে বলা হয় কনজেনিটাল হার্ট ডিজিজ। তো সেইগুলো দেখা যায় যে তারা কিছু কিছু ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অপারেশন লাগে, সেটা আজকাল মেজর অপারেশনও করা যায়, অনেক সময় মাইক্রোসার্জিক্যাল প্রসিজার করেও সেগুলোকে ঠিক করা যায়। তো সেগুলোর একটা ডেফিনিট ওয়ে আছে যে তারা কিছু কিছু ক্ষেত্রে অপারেশন করলে হয়তো ঠিক হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের দরকারও নেই। কিন্তু আমরা যেটা ওয়ারিড সেগুলো হচ্ছে, যেমন বয়স্কদের আরেকটা খুব গুরুতর সমস্যা, সেটাকে বলা হয় হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার, আচ্ছা, হার্ট ফেলিওর, হ্যাঁ, এই কথাটা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি, হার্ট ফেলিওর। এইটা ব্যাপারটা কি, এটা একটু। তো এই রোগটাও ঠিক আর আমরা হার্টে ব্লকের মতোই, এটারও ক্ষেত্রেও একই রকমই সমস্যা। এবং হার্ট ফেলিয়ার একটা খুব গুরুতর সমস্যা, যেটা কি হয় শুধুমাত্র যে মানে আমাদের যে মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দেয় সেটা নয়, আমাদের উপরে একটা ফিনান্সিয়াল বার্ডেন ফেলে দেয়। মানে বারবার যদি একজনকে হার্ট ফেলিয়ারের বা শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে ভর্তি হতে হচ্ছে, তার খরচা,
তার মেডিসিনের খরচা অনেক গুণ বেড়ে যায়। তো এটা একটা ফিনান্সিয়াল বার্ডেনের ওপর ফেলে দেয় আমাদের ক্ষেত্রে। তো এই হার্ট ফেলিয়ারটার ক্ষেত্রেও যেরকম হার্টে ব্লকের যেরকম রিস্ক ফ্যাক্টর বললাম, যে সুগার, হাইপারটেনশন, কোলেস্ট্রল, এগুলো যেরকম এই রিস্ক ফ্যাক্টর, সেরকম হার্ট ফেলিয়ারের ক্ষেত্রেও এই রিস্ক ফ্যাক্টরগুলো সমানভাবে কাজ করে। এবং এই রোগটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক বয়স্কদের মধ্যে পাই। জেনারেলি 55-এর ওপরে হার্ট ফেলিয়ারের সমস্যাটা অনেক বেশি আমরা পেয়ে থাকি। এদের কোনো পূর্ব লক্ষণ থাকে সমস্যার? হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে এখনো পর্যন্ত সেইভাবে স্ক্রিনিং বা আগে থেকে ডিটেক্ট করা সম্ভব নয়। একমাত্র যদি পেশেন্ট কোনো সমস্যা, সিমটমস ডেভেলপ করে, তখনই একে ট্রিট করা সম্ভব। তো সেটার জন্য কি একটু সময় থাকে, যে সিমটমস তৈরি হওয়ার জন্য আপনি বললেন? সময় তো থাকে, কিন্তু আমাদের মেইন হচ্ছে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে যে আমাদের যে রিস্ক ফ্যাক্টর সেগুলোকে ভালোভাবে কন্ট্রোল করা। যদি সুগার ওয়েল কন্ট্রোল থাকে বা কেউ... সেকেন্ড, আমি ডাক্তারবাবুর ইন্টারভিউ নিচ্ছি, পরে ফোন করছি। হ্যাঁ, কি সিমটমের কথা বলছিল? তো হার্ট ফেলিয়ারের ক্ষেত্রেও সিমটমস মেনলি যেগুলো হয়, যে হাঁপ ধরা, যে একটু কাজকর্ম করতে গেলেই আমি হাঁপিয়ে যাচ্ছি, বা একটা সিঁড়ি একতলা উঠতে গেলে আমি বুক ধরপড় করছে। তো কমনলি এগুলোই হার্ট ফেলিয়ারের সিমটমস হয়। তাছাড়াও যে আরও কিছু দেখা যেতে পারে, যে ওয়েট গেইন হয়ে যাচ্ছে, হাত পা মানে পা ফুলছে, পায়ের পাতা ফুলছে, বা চোখের আশপাশগুলো ফুলছে, এগুলো হার্ট ফেলিয়ারের লক্ষণ হতে পারে। আচ্ছা, তো পা ফোলা তো অন্য অনেক কারণেও হয় না? তো পা ফোলার সঙ্গে আর কি থাকলে বুঝবেন যে না হার্ট ফেলিয়ারের সমস্যার দিকে এগোচ্ছেন? পা ফুলের সঙ্গে যদি দেখা যাচ্ছে যে তার রাত্রে চিত হয়ে শুতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, বা একটু চলাফেরা, বাড়ির মধ্যেও চলাফেরা করতে গিয়ে সহজেই হাঁপিয়ে যাচ্ছেন, বুকে ব্যথা করছে, বুকে ব্যথা ঠিক বলবো না, এদের ক্ষেত্রে শ্বাসকষ্টটাই মেন সমস্যা হয়। বা ধরুন একটু খাবার খেয়ে পেট ভরে যাচ্ছে, তো এগুলোও কিন্তু হার্ট ফেলিয়ারের লক্ষণ হতে পারে। আচ্ছা, আজকাল আমরা এই শব্দটার সঙ্গে খুব বেশি পরিচিত, যে হার্ট ফেল করে মারা গেল। তাহলে ওই হার্ট ফেল করে মারা গেল, এবার আপনি তো যেহেতু হসপিটালে রয়েছেন, আপনি তো দেখছেন যে প্রতিনিয়ত এই ধরনের মানুষজন আসছে। তো তাদের যে সময়ে আপনার কাছে এসে তারা পৌঁছয়, তার সেই সময়টা কি হওয়া উচিত? তারা কি দেরি করে ফেললো? না, এক্ষেত্রে হার্ট ফেলিয়ার রোগটার ক্ষেত্রে সেই ব্যাপারটা আমি বলা খুব মুশকিল, যে কারণ এদের ক্ষেত্রে আমি আগে থেকে তাকে দেখে বা তার কি কি রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো দেখে একটা পূর্ব করতে পারি যে ইনি কিন্তু একটা হার্ট ফেলিয়ার হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেরকম আমরা অ্যাসেসমেন্ট একটা করতে পারি তাকে। কিন্তু সব ক্ষেত্রে সেটা করা মুশকিল। এদের ক্ষেত্রে একমাত্র ট্রিটমেন্ট করা যায় যখন তারা সিমটোম্যাটিক হবে, তাদের সমস্যা দেখা দেবে। তার আগে এটাকে আগে থেকে প্রেডিক্ট করা খুব মুশকিল। তার মানে বুঝতে পারছেন শ্রোতা বন্ধুরা যারা অনুষ্ঠান শুনছেন, আমরা বলি না যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনার প্রত্যেক দিনের দিনযাপন যদি না একটা রুটিন মেনে হয়, যদি না একটা স্বাস্থ্যকর জীবনযাপন করেন, তাহলে যে কেউ আমরা যে কোনো মুহূর্তে এরকম সমস্যার সম্মুখীন হতে পারি। আচ্ছা, হার্ট ফেলিওর রুগী বাড়ি ফিরে যান কতজন, পার্সেন্টেজটা? না, এখন আমাদের মেডিসিনসগুলো হার্ট ফেলিয়ারের যে ট্রিটমেন্ট সেগুলো অনেক উন্নত হয়ে গেছে। তো বেশিরভাগ টাইমই পেশেন্ট বাড়ি ফিরে যায়, মোস্ট অফ দ্য টাইম। খুব ক্রিটিক্যাল না হলে যে হার্ট ফেলিয়ারের সেটা আপনি বলতে পারেন যে বড় বড় সেন্টারগুলো যায়, মানে ট্রিটমেন্ট হয় হার্টের, সেসব জায়গায় হয়তো 10% পেশেন্ট হয়তো ফিরে যায় না, বা তারও কম। কিন্তু 90% পেশেন্ট কিন্তু বাড়ি ফিরে যান, এবং এদের লংজিভিটি এর অনেক দিন বেঁচেও থাকেন এখন ওষুধ খেয়ে। কারণ এখন মেডিকেল সায়েন্সের ইমপ্রুভমেন্ট অনেক হয়েছে, এবং স্পেশালি হার্ট ফেলিয়ারের ট্রিটমেন্ট কিন্তু এখন অনেক কিছুই অ্যাভেলেবেল। শুধু মেডিসিন নয়, হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে এখন অনেক যন্ত্রও লাগানো হয়। কিছু যন্ত্রের আমি যেমন নাম বলছি, আমরা বলি CRT, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। তো এটা একটা টাইপের পেসমেকার, যেটা হার্টের পাম্পিং ফাংশন বাড়াতে সাহায্য করে এবং হার্ট ফেলিয়ার পেশেন্টদের অনেক দিন বাঁচতেও সাহায্য করে। বাহ, এটা কি খুব লাগানো কষ্টকর বা ব্যয় সাপেক্ষ?
হ্যাঁ, কষ্টকর নয়, এটা জাস্ট পেসমেকারের মতো, তো সেরকম বড় ধরনের অপারেশন নয়। আমরা ইনফ্যাক্ট মুর্শিদাবাদেও অনেক এরকম সিআরটি প্রসিজার করছি এখন। কিন্তু হ্যাঁ, ব্যয় সাপেক্ষ, কিন্তু এখন গভর্নমেন্ট স্কিমেও এটা অ্যাভেলেবেল, তো করা যেতে পারে গভর্নমেন্ট স্কিমেও। তো আপনি আমাদের শ্রোতা বন্ধুদের সুস্থ থাকার জন্য কি পরামর্শ দেবেন, যেহেতু আপনি একজন হার্ট স্পেশালিস্ট, সেই জায়গা থেকে কি পরামর্শ দেবেন সুস্থ জীবনযাপনের জন্য? আমার 2-3টে পয়েন্ট আমি বলতে চাই আমার শ্রোতাদের, যে 1 নাম্বার হচ্ছে আপনার খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনুন। তেল মশলা খাওয়া খুবই কমান, স্পেশালি ধরুন ভাজাভুজি বা রেড মিট, এগুলো খাওয়া অবশ্যই কমাতে হবে। 2 নাম্বার হচ্ছে একটা ডেলি এক্সারসাইজ খুব জরুরি সব বয়সীদের ক্ষেত্রে, এবং স্পেশালি আপনাদের বাচ্চাদেরকে খেলাধুলা প্রত্যেক দিন করান, যেটা কিন্তু তাদের মানসিক গ্রোথে তো সাহায্য করবে, তাদের লং টার্মে তারা যখন বড় হবে তাদের হার্ট ডিজিজ আটকাতে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ। থার্ড হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুমন, অ্যাটলিস্ট 6-7 ঘন্টা ঘুম খুব জরুরি। ইলেকট্রনিক মিডিয়া স্পেশালি মোবাইল আমি বলবো যত কম পাচ্ছেন ইউজ করুন, স্পেশালি রাত্রে ঘুমানোর আগে মোবাইল ইউজ করবেন না, তাতে আপনার ঘুমটা ভালো হবে, এবং ঘুম ভালো হওয়াটা হার্টের রোগ আটকানোর জন্য খুবই জরুরি। 4 নম্বর বলবো যে স্ক্রিনিং, যে আপনাদের অজান্তেই সুগার বা প্রেশার, কোলেস্ট্রল এগুলো চলে আসছে কিনা চেক করুন। চেক করাটা খুব ব্যয়সাপেক্ষ নয়, আজকাল গভর্নমেন্ট আশেপাশে পিএইচসিতে সহজেই এগুলো চেক করা যায়, তো এগুলো একটু ধ্যান দিন। আচ্ছা, আপনি কথা প্রসঙ্গে আপনি বলছিলেন, একটা রিপোর্টের কথা বলছিলেন, যে এশিয়ান কান্ট্রিগুলোতে, মানে আমাদের এই দেশগুলোতে যারা আর কি উন্নয়নের দিকে এগোচ্ছে, উন্নয়নশীল দেশগুলোতে ভয়ানক সমস্যা আগামীতে, মানে খুব অদূর ভবিষ্যতে দেখা দিতে চলেছে, সেই রোগগুলোর একটি তালিকা আপনি দিচ্ছিলেন, সে বিষয়ে যদি একটু শ্রোতাদের আলোকপাত করেন। আমি একটা পরিসংখ্যান একটু আপনাদের দিতে চাই, যে আমাদের একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা রিসার্চ টিম আছে যেটাকে বলা হয় ICMR। তো এরা বিভিন্ন বিষয়ে রিসার্চ করে অল ওভার ইন্ডিয়াতে, স্পেশালি মেডিকেল রিসার্চ। তো সেই টিম একটা রিসেন্টলি স্টাডি করে দেখেছে আমাদের শহরে গ্রামে অঞ্চল থেকে লোকজনের মধ্যে ডায়াবেটিস বা হাইপার টেনশন এরা কতটা আছে। মানে ধরুন আমি যে কোনো একটা জায়গা থেকে 100 জন লোককে যদি আমি তুলে নিলাম, দিয়ে তাদের টেস্ট করে দেখলাম যে কতজনের ডায়াবেটিস বা হাইপার টেনশন আছে, তো তাকে বলা হয় প্রিভ্যালেন্স অফ ডিজিজ। তো এই ডায়াবেটিসটা আমাদের গ্রাম শহর নির্বিশেষে দেখা যাচ্ছে 15 থেকে 25 জনের আমরা ডায়াবেটিক। সেটা শুধুমাত্র শহরাঞ্চলে সীমাবদ্ধ নয়, গ্রামাঞ্চলেও একই রকম অবস্থা। আচ্ছা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা জানেই না তাদের যে ডায়াবেটিস হয়ে গেছে। তো এই জন্য আমাদের এখন স্ক্রিনিংটা খুবই জরুরি, যে 30, 35 বা 40-এর পরে একটা আমরা নিজে থেকে আমার সিমটমস থাকুক না থাকুক গিয়ে একবার চেক করানো, যে আমার সুগার হয়ে গেছে, প্রেশারটা কেমন আছে, কোলেস্ট্রল বেড়ে গেছে কিনা। আমরা যদি বেসিক এইটুকু চেক করি, আমরা হার্ট ডিজিজটাকে অনেক আটকাতে এর একটা বড় ভূমিকা থাকবে। আচ্ছা, কতক্ষণ হলো? 22। আচ্ছা আচ্ছা, আমরা আর কতক্ষণ করতে পারবো? আর মিনিট 4, 3 মিনিট। আমরা আরেকটু আলোচনাটা এগিয়ে নিয়ে যাই, কারণ আমাদের আরও মিনিট 4 করতে হবে প্রোগ্রামটা, কারণ এডিট করতেও একটু যাবে। আমরা 5-6 মিনিট কথা বলি। আর কি নিয়ে বলবো আমরা? এক্সারসাইজ নিয়ে 2-একটা পয়েন্ট বলতে পারেন, যে কী ধরনের এক্সারসাইজ এগুলো করা যেতে পারে, খুবই জরুরি। কোন বয়সে? আচ্ছা, এবারে জানতে চাইবো আপনার কাছে, আপনি যেহেতু বললেন যে প্রত্যেক দিনের একটা রুটিন মেনটেন করা উচিত এবং তার সঙ্গে কিছু এক্সারসাইজ করা উচিত, তো যে কোনো বয়সী মানুষ তো যে কোনো এক্সারসাইজ করতে পারেন না, তাহলে কী ধরনের এক্সারসাইজ করলে আমরা এ থেকে মুক্ত থাকবো, মানে আমাদের হার্টটা ভালো থাকবে? প্রাপ্তবয়স্ক লোকেদের ক্ষেত্রে, ধরুন আমাদের ক্ষেত্রে যদি আমরা রোজ একটু হাঁটাটাও কিন্তু আমাদের হার্টের রোগ কমাতে সাহায্য করে। তো আমি অন্য এক্সারসাইজে যাওয়ার আগে যেটা বলবো, যে প্রত্যেক দিন একটু হাঁটুন, অ্যাটলিস্ট
30 মিনিট যদি আমরা হাঁটতে পারি, সেটা হতে পারে সকালে, হতে পারে সন্ধ্যাবেলায়, যখনই আপনি টাইম বার করতে পারবেন। তো এই হাঁটাটা কিন্তু খুব জরুরি। প্রত্যেক দিন 30 মিনিট করে হাঁটা কিন্তু আপনাকে আরও 2-3 বছর এক্সট্রা লাইফ এনে দিতে পারে। আচ্ছা। শুধু সেটা নয়, আপনার লাইফের কোয়ালিটি, আপনার প্রত্যেক দিনের একটা যে স্ট্রেস, সেগুলোকেও কমাতে পারে। তো হাঁটা তো খুব ভালো এক্সারসাইজ। এছাড়া যেগুলো করা যেতে পারে, যে সাইক্লিং, সুইমিং, তো এগুলো কিন্তু খুব ভালো এক্সারসাইজ। জেনারেলি আমরা ওয়েট লিফটিংটাকে হার্টের জন্য ভালো এক্সারসাইজ সবসময় বলি না, কিন্তু হ্যাঁ, যারা একটু ওয়েট লিফটিং করেন তারাও সপ্তাহে 1 দিন বা 2 দিন যদি ওয়েট লিফটিং করেন মডারেট, এমন যদি সিগনিফিক্যান্ট হার্টের প্রবলেম না থাকে, খুব ক্রিটিক্যাল হার্টের রোগ না থাকে, তাহলে সে মডারেট ওয়েট লিফটিং করতে পারে। তবে সেটা পরিমিত, সপ্তাহে 1 দিন বা 2 দিন। তবে যেটাই করুন না কেন, যদি কেউ ইতিমধ্যেই হার্টের সমস্যার সম্মুখীন হয়েছেন, তিনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে যে কতটা করা আপনার উচিত। আর যিনি একেবারেই মুক্ত, যার এখনও কিছু হয়নি, তার সুস্থ থাকার জন্য আপনি বললেন এক্সারসাইজ খুব জরুরি। হাঁটার সঙ্গে সঙ্গে কিছু ফ্রি হ্যান্ড করতে পারেন। অবশ্যই ফ্রি হ্যান্ড করতে পারেন, একটু যোগাসন করাটাও কিন্তু তাকে ভালো রাখতে অবশ্যই সাহায্য করে। আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে উৎসাহিত করছেন প্রত্যেককে যে সুস্থ থাকার জন্য যোগ করুন। আর যোগ তো ভারতের এক প্রাচীন পদ্ধতি, এবং তার সঙ্গে সঙ্গে বলছেন ফ্রি হ্যান্ড যেমন করবেন, কিছু যোগাসন করবেন, তার সঙ্গে প্রাণায়ামের সঙ্গে তো শ্বাসের এক মানে নিবিড় সম্পর্ক আমরা দেখেওছি। আপনারাও আরও ভালো বলতে পারবেন আমাদের চেয়ে, যে তারা কিছু প্রাণায়ামও করতে পারেন, তাই না? শ্বাসের ব্যায়াম, খুব সাধারণ কিছু অনুলোম বিলোম, বা নাক দিয়ে বেশ প্রাণ ভরে শ্বাস নিলেন, মুখ দিয়ে ছাড়লেন, মানে বুকে যতটা শ্বাস তার গ্রহণ করার শক্তি ততটা করলেন। এইগুলো করে যতটা সম্ভব ভালো থাকা যায়। আসলে সকলে আমরা ভালো থাকতে চাই, কেবল আপনাদের কাছে জেনে নিই যে ভালো থাকার পদ্ধতিটাকে একটু বলুন। সমস্যা নিয়ে তো জানি মানুষ, কিন্তু যারা এখনও সমস্যার সম্মুখীন হননি বা শারীরিক কোনো ধরনের কোনো জটিলতা তার মধ্যে নেই, তিনি তো প্রাণ খুলে এক্সারসাইজ করবেন, হাঁটবেন, ঘুরবেন, বেড়াবেন। কিন্তু যার হয়ে গেছে তিনি কিন্তু নিজে নিজে কখনোই কিছু করতে যাবেন না। একটা হয়তো সমস্যা আপনার হয়েছে, আপনাকে যেতে হয়েছে, হসপিটালে গেছেন, কিন্তু যেটাই করুন না কেন শারীরিক সক্ষমতার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন। আর আমরা বলি যে এক্সারসাইজ করার আগে কোনো বিশেষজ্ঞের অধীনে থেকে করা বোধহয় ঠিকঠাক। হাঁটাটা যেমন করে খুশি হাঁটা যায়, কিন্তু ব্যায়ামটা ঠিকঠাক করছি কিনা, ভুল পদ্ধতি হচ্ছে কিনা, বা নিঃশ্বাসটা ভুল জায়গায় নিচ্ছি, ভুল জায়গায় ছাড়ছি কিনা, এটা বোধহয় দেখা খুব জরুরি। আর আপনি বাচ্চাদের কথা বলছিলেন, বাচ্চারাও দেখছি যে বিভিন্ন ধরনের হার্টের সমস্যায় কিন্তু আপনাদের কাছে ছুটছে, তাই না? একদমই। যেমন ওই যে বলছিলাম যে হার্টে ফুটো, সেটা দেখা গেল যে খুব অল্প বয়সেই ধরা পড়লো। অবশ্য আপনি বললেনও যে সব ফুটোই মারাত্মক নয়, অনেকেই ফুটো নিয়েও দীর্ঘদিন বেঁচে আছেন। কেবল জোর করে বোধহয় কোনো বাড়তি, এই যে আপনি যেমন বললেন ওয়েট লিফটিংটা সকলের জন্য নয়, ওটা পরামর্শ মেনে। হ্যাঁ, ওয়েট লিফটিংটা জেনারেলি আমরা হার্টের জন্য মানে গুড এক্সারসাইজ, ভালো এক্সারসাইজ এর মধ্যে রাখি না। কিন্তু ওয়েট লিফটিং অনেকেই করে থাকেন, তো তারা করবেন, কিন্তু সেটা মডারেট অ্যামাউন্টে হয়তো একটু একটু করলেন। কিন্তু হ্যাঁ, তার ক্ষেত্রে যদি হার্টের রোগ থাকে তাহলে তিনি তার চিকিৎসকের পরামর্শ নিয়েই করবেন। আচ্ছা, ইয়াং জেনারেশন যে জিমে ছুটছে, বডি তৈরি করছে, এবার সকলের জন্য কি এটা উপযুক্ত? প্রত্যেকেই দেখছি যে এমনকি দেখছি যে এরা এমন কিছু খাবার দাবার খাচ্ছে যাতে তার চট করে বডিটা বেড়ে যায়। এটা হার্টের জন্য কতটা উপকারী বা অপকারী? একদমই ভালো নয়। ইনফ্যাক্ট যে প্রোটিন, মানে হাই প্রোটিন ইনটেক করছে, বা একটা অদ্ভুত রকমের ডায়েটে শিফট করে যাচ্ছে, তো সেগুলো তো আমাদের এই এনভায়রনমেন্টে, আমাদের এই প্রকৃতিতে থেকে আমরা ছোটোবেলা থেকে যাদের দেখে আসছি, যেভাবে মানুষ হয়েছি, সেই তার পরিপন্থী নয়। তো সেগুলো আমার মনে হয় না আমাদের জন্য খুব ভালো হবে লং টার্মে। তো আমরা যেরকম খাওয়া দাওয়া করে এসেছি, আমরা যেরকম খাদ্যাভ্যাসে বেড়ে বড় হয়েছি, আমার মনে হয় সেগুলোকে অ্যাকোয়ার করাটাই ভালো হবে, এবং সেগুলোই আমাদের লং টার্মে হার্টের জন্য ভালো হবে। তার মধ্যে যেগুলো বললাম, কিছু জিনিস পরিমিত আমাদের চেঞ্জ করতে হবে,
কিন্তু জিম বা ধরুন আপনি যেগুলো বললেন বডি বিল্ডিংয়ের জন্য খাদ্যাভ্যাসের চেঞ্জ করছে, সেগুলো কিন্তু হার্টের জন্য প্রোটিন পাউডার খাচ্ছে, স্টেরয়েড জাতীয় জিনিস নিচ্ছে, যেটা নিয়ে প্রত্যেকেই যেন এক টেন্ডেন্সি যে ইয়াং ছেলে হলেই তাদের মাসল বানাতে হবে, ওই বুকে অতগুলো ভাঁজ নিয়ে আসতে হবে, সেটার জন্য যে খাবারটা খাচ্ছে তারা, সেটা কিন্তু হার্ট ভালো রাখার জন্য ঠিক নয়। এবং সকলেই একই ডায়েট নিচ্ছে। না, সেটা এক্স্যাক্টলি সেইটা আমার মনে হয় না একটা পসিবল হতে পারে যে সবাই একই ডায়েট নিচ্ছে এবং একই রকম জায়গায় পৌঁছবে। এগুলো কিন্তু লং টার্মে দেখা যায় অনেক মারাত্মক। ইনফ্যাক্ট নর্থ ইন্ডিয়াতে বেশ কিছু ইনসিডেন্ট এরকম হয়েছে যে খুব স্ট্রেনাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে করতে সাডেনলি সে কোলাপস করে মারা গেছে। তো এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার আগেও কিন্তু তার একজন ডক্টরের পরামর্শ নিয়েই করা উচিত, তার একজন ট্রেনারের পরামর্শ নিয়েই করা উচিত, কারণ এগুলো কিন্তু সবসময় হার্টের জন্য ভালো হয় না। কিন্তু আমি ওভারঅল আমাদের যে শ্রোতারা আছেন যারা জেনারেল পপুলেশন, তাদের জন্য তো এগুলো অ্যাডভাইস কখনোই করব না, এবং তারা হয়তো এগুলো করবেনও না রেগুলার বেসিসে। তাহলে আপনি শেষ কথা কি বলবেন, যে কিভাবে থাকবেন তারা? আমি দুটোই জিনিস বলতে চাই, যে খাদ্যাভ্যাসে চেঞ্জ করুন, রেগুলার এক্সারসাইজ করুন, এবং ইলেকট্রনিক মিডিয়ার ইউজ একটু কমিয়ে দিন, তাহলে আপনারা ভালো থাকবেন এবং আনন্দে বাঁচুন। আনন্দে বাঁচুন। রেডিওর সঙ্গে থাকুন, আকাশবাণীর সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের তরফ থেকে, আপনাদের হয়ে ডাক্তার গোপাল চন্দ্র ঘোষকে নমস্কার জানাই এবং অসংখ্য ধন্যবাদ যে আপনার সুপরামর্শ আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দে রাখুক। আর আকাশবাণীর স্টুডিওতে এসেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম ওনার সুপরামর্শ, হার্ট কি করে ভালো রাখা যায়, কি করা উচিত, কি করা উচিত নয়, কোন কোন বয়সে কি কি নিয়মকানুন মেনে চলা উচিত। আসুন এই সমস্ত নিয়মকানুন মেনে আমরা সকলে ভালো থাকি। নমস্কার জানাই আপনাদের সবাইকে। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি দেবী সরকার মুখোপাধ্যায়। প্রযোজনা রীতা দে, সম্পাদনা কৃষ্ণেন্দু পাল। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। তাহলে যা বলবেন বলে এসেছিলেন সব কি বলা সম্ভব আমি হলো? কোনো নিয়ে আসিনি, আপনি যা কোয়েশ্চেন করেছেন আমি সেটুকুই